ইংরেজ ডাক্তাররা এসেছিলেন। তখনকার দিনের 400 টাকা ভিজিট হয়েছিল। বর্ণকুমারীকে প্রশ্ন করে অমলভম শুনতে পেয়েছিলেন যে জ্যোতিরিন্দ্রনাথের পরনের পোশাকের পকেট থেকে জ্যোতিরিন্দ্রকে অত্যন্ত আন্তরিক ভাষায় লেখা এক বিখ্যাত অভিনেত্রীর কয়েকখানি চিঠি পান কাদম্বরী। অস্বাভাবিক মৃত্যু বলে পুলিশে খবর দেওয়া হয়েছিল, কিন্তু পোস্টমর্টেম করা হয়নি। করোনার রিপোর্ট অর্থাৎ পোস্টমর্টেম রিপোর্ট যারা করেছিলেন তাদেরকে উইলসন হোটেল থেকে মদ এবং মাংস, ব্র্যান্ডি ট্যান্ডি এনে খাওয়ানো হয়েছিল। ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ পাওয়ার 1.5 বছর পর 1290 বঙ্গাব্দে বিবিধ প্রসঙ্গ গ্রন্থ আকারে প্রকাশ হয়। প্রকাশের সময় কবির বক্তব্য সংযোজিত হয় শেষ প্রবন্ধ সমাপনে। কবির বক্তব্যটা কি লেখা ছিল সেখানে শোনাচ্ছি, মাথা পাগলা হয়ে যাবে। আমার পাঠক দিগের মধ্যে একজন লোককে বিশেষ করিয়া আমার এই ভাবগুলি উৎসর্গ করিতেছি। এই ভাবগুলির সহিত তোমাকে আরো কিছু দিলাম, সে তুমিই দেখিতে পাইবে। সেই গঙ্গার ধার মনে পড়ে, সেই নিস্তব্ধ নিশীথ, সেই জ্যোৎস্নালোক, সেই দুইজনে মিলিয়া কল্পনার রাজ্য বিচরণ, সেই মৃদু গম্ভীর স্বরে গভীর আলোচনা, তাহারা সব চলিয়া গিয়াছে, কিন্তু আমাদের এই ভাবগুলির মধ্যে তাহাদের ইতিহাস লেখা রহিল। এই লেখাগুলির মধ্যে কিছুদিনের গোটা কত সুখ দুঃখ লুকাইয়া রাখিলাম। এক একদিন খুলিয়া তুমি তাহাদের স্নেহের চক্ষে দেখিও। তুমি ছাড়া আর কেহ তাহাদিগকে দেখিতে পাইবে না। আমার এই লেখার মধ্যে লেখা রহিল, এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে। তুমি যেভাবে ব্যাপারটাকে নিয়ে এগোচ্ছ সেটা একটা ধারাবাহিক। আমাকে বলতে হবে না যে পয়রফুলাইকার ম প্রেম না, এবার প্রেমের একটা অন্য ডাইমেনশন আছে একেবারেই। এবং এই যে একটা সম্পর্ক যে প্রায় আর্কিটাইপের মতো হয়ে গেছে। আমরা এখন অনেককেই বলি যে কারোর বৌদি যদি তার কাছে করে মিউজের মতো হয়, কোন একজন প্রতিভাবান ব্যক্তির, সে গায়ক হতে পারে, নায়ক হতে পারে, আমরা বলি এ তো কাদম্বরী তোর জীবনে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে এত ইন্টারেস্টিং যে পরতগুলো, ছোট ছোট লেয়ারগুলো, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো যদি একটু একটু করে বার করা যায়, তাহলে প্রকৃত স্বরূপটার কাছে আমরা পৌঁছতে পারব। এইবার বলো, কিন্তু এই যে ঘোর কেটে গেল কিভাবে জানিস? 10 নম্বর সদর স্ট্রিটের ভাড়া বাড়ি, চন্দননগর থেকে ফিরে সস্ত্রীক জ্যোতিরিন্দ্রনাথ জাদুঘরের পাশে চৌরঙ্গীর এই বাসায় উঠে এসেছেন। খেয়াল করার কি বিষয়, জোড়াসাঁকোতে যায়নি, কিন্তু এখনো ঢুকছে না জোড়াসাঁকোতে। এর থেকেই বুঝে নিতে হবে জোড়াসাঁকোতে অ্যাকসেপ্টেন্স ছিল না কাদম্বরীর প্রতি। সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির এই বিশাল যৌথ পরিবারের ভাঙন সূচনা হয়েছিল সত্যেন্দ্রনাথ এবং তার স্ত্রী জ্ঞানদানন্দিনী হাত ধরে। তারপর জ্যোতিরিন্দ্রনাথও বাইরে বাসা করে থেকেছে। সত্যেন্দ্রনাথ, আচ্ছা, উচ্চপদস্থ সত্যেন্দ্রনাথ এখন চাকরি সূত্রে কলকাতা থেকে বাইরে থাকেন। সাহেবী ঠাটে বাটে ইংরেজি স্কুলে ছেলে মেয়ে মানুষ করবেন বলে জ্ঞানদানন্দিনী সাহেব পাড়ায় ভাড়া বাড়িতে একলা থাকেন। সে বাড়িতে কোট প্যান্ট পরা ভৃত্য আছে, জন্মদিনে পার্টি দেওয়া হয়, কেক কেটে ইংরেজি গান গাওয়া হয়, প্রকাশ্যে মদ্যপানে কোনো বিধিনিষেধ নেই। এমনকি অনেকে ঘেন্নায় মরলেও তারা বাড়ির ভিতরে একটা কুকুর পুষেছে। এই হচ্ছে জ্ঞানদানন্দিনীর অবস্থা। ঠিক আছে, এইবারটার এই যে কলকাতাতে উঠে এলেন সদর স্ট্রিটে, এইবার শুরু হলো জ্যোতিরিন্দ্রনাথের নাটক পর্ব। এবং আমরা জানি যে তিনি একজন ফ্রেঞ্চ জানার লোক। তিনি মলিয়েরে থেকে শুরু করে ফ্রেঞ্চ নাটকের বাংলা করছেন। মানে কি বলবো, একটা গন্ধর্ব আর কি। জ্যোতিরিন্দ্রনাথের মাথাতে নিত্য নতুন পরিকল্পনা আসে। তিনি ফরাসি শিখেছেন, এবার ফ্রেঞ্চ একাডেমির অনুকরণে বাংলার বিশিষ্ট সব লেখক ও শিক্ষাবিদদের যোগ একসাথে করে একটা সারস্বত সমাজ গঠন করতে চাইলেন। তিনি ভারতী চালাচ্ছেন, আবার তিনি আদি ব্রাহ্ম সমাজেরও কর্ণধার। জমিদারির কাজ দেখতে দেখতে তাকে মাঝে মাঝে শিলাইতে হয়ে যেতে হচ্ছে। একই সঙ্গে মঞ্চে তার পুরু বিক্রম, ন্যাশনাল থিয়েটার তাকে যেতে হয়, সেখানে তার পুরু বিক্রম, কিঞ্চিত জলযোগ, সরোজিনী
আর চিতর আক্রমণ, এগুলো মঞ্চ সফল নাটক অভিনীত হয়ে গেছে। এখন স্বপ্নময়ী নাটকের মহড়া চলছে। গিরিশ ঘোষকে টেক্কা দিতে হবে, ঠিক আছে, কিন্তু স্বপ্নময়ীর ভূমিকায় বিনোদিনী দাসী ছাড়া আর কাউকে কি মানাবে? এখানকার মহড়া সারতে সারতে রাত হয়ে যায়। কখনো কখনো মাঝে মাঝে জ্ঞানদানন্দিনীর ওখানে খানা পিনার নিমন্ত্রণ থাকে। রবীন্দ্রনাথ যেমন নতুন বৌঠানের প্রতি অনুরক্ত, জ্যোতিরিন্দ্রনাথ তেমন জ্ঞানদানন্দিনীর প্রতি। এবং জ্ঞানদানন্দিনী তার জালে এক এক করে জ্যোতিরিন্দ্রনাথকে, এক এক করে রবীন্দ্রনাথকে টেনে আনেন। জ্ঞানদানন্দিনীর মেয়ে বিবি, যার নাম ইন্দিরা, তার বয়স এখন 10। ছোটকা বলতে সে অজ্ঞান। ছোটকাকে পেলে সে ছাড়ে না। রবীন্দ্রনাথকে ধরে রাখার জন্য ইন্দিরাকে তিনি সামনে এগিয়ে দেন। অ্যাট এনি কস্ট তিনি ধরে রাখতে চান। আসলে কাদম্বরীর কাছে তিনি একে পৌঁছতে দিতে চান না। কাদম্বরী, এর মধ্যে স্বাস্থ্যোদ্ধারের জন্য কাদম্বরীকে নিয়ে আবার দার্জিলিং যেতে হয়েছিল। রবিকেও নিয়ে যাওয়া হয়েছিল। রবি গেলে কাদম্বরীর একটু ভালো লাগে, দুজনে একটু হাসি ঠাট্টা করে। কিন্তু যে জন্য যাওয়া হয়েছিল কোনো বিশেষ লাভ হলো না। কাদম্বরীর শরীরের বিশেষ উন্নতি হলো না। সে খুব ইন্ট্রোভার্ট। 1288 সাল রবির সন্ধ্যা সঙ্গীত প্রকাশ হলো। এই বউ তার নতুন বৌঠানের উদ্দেশ্যে নিবেদিত। শেষ কবিতাটা সে উপহার হিসেবে লিখেছে। কি লিখেছে সেখানে? ভুলে গেছি কবে তুমি ছেলেবেলা একদিন মরমের কাছে এসেছিলে, স্নেহময় ছায়াময় সন্ধ্যাময় আঁকি মেলি একবার শুধু চেয়েছিলে। বুঝি গো সন্ধ্যার কাছে শিখেছে সন্ধ্যার মায়া, ওই আঁখি দুটি চাইলে হৃদয় পানে, মরমেতে পরে ছায়া তারা উঠে ফুটি। এইবার দেখ, আগে কে জানি তো বলো, কত কি লুকানো ছিল হৃদয় নিভৃতে। তোমার নয়ন দিয়া আমার নিজের জিয়া পাইনু দেখিতে। আর জ্ঞানদানন্দিনী কি করছেন দেখ। রবির বয়স এখন 23। তার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। পাত্রী দেখা নিয়ে মাদ্রাজি জমিদার মশাইয়ের বাড়িতে গিয়েছিলেন ইত্যাদি, সেটা অনেক মজার ঘটনা আছে। ইন্দিরা দেবী তিনি লিখছেন, পূর্ব প্রথা অনুসারে রবি কাকার কোণে খুঁজতে তার বউ ঠাকুরানীরা, মানে আমার মা মানে জ্ঞানদানন্দিনী, এবং নতুন কাকিমা মানে কাদম্বরী, জ্যোতি কাকার রবি কাকাকে সঙ্গে নিয়ে যশোর যাত্রা করলেন। বলা বাহুল্য আমরা 2 ভাই বোনও সে যাত্রায় বাদ পড়িনি। যদিও এই বউ পরিচয়ের দলে আমরা থাকতুম না, তাহলেও শুনেছি যেখানে একটু বিবাহযোগ্য মেয়ের খোঁজ পেতেন সেখানেই সন্ধান করতে যেতেন। কিন্তু বোধহয় তখন যশোরে সুন্দরী মেয়ের আকাল পড়েছিল, কারণ এত খোঁজ করেও বউ ঠাকুরানীরা মনের মতো কোণে খুঁজে পেলেন না। হলো, যখন পাওয়া যাচ্ছে না, জ্ঞানদানন্দিনী জেদ ধরলেন এই বছরই রবির বিয়ে দিতে হবে। প্রশ্ন হচ্ছে হোয়াই? কাদম্বরী রবীন্দ্রনাথকে ধরে বাঁচতে চাইছিলেন, সেটা থামাতে হবে। তা না হলে যে জ্ঞানদানন্দিনী এত উন্মুক্ত মনা, এত স্বাধীন চেতা, যে জ্ঞানদানন্দিনী এবং সত্যেন্দ্রনাথ জ্যোতিরিন্দ্রনাথের বিয়েটাকে পছন্দ করে না, কাদম্বরীর মতো মেয়ের সাথে বিয়ে হচ্ছে বলে, ভবতারিণীর সাথে বিয়ে দিল কেন, যার বয়স 10? রবীন্দ্রনাথের বয়স 23, 13 বছরের ছোট বড়। জেদ করে বিয়ে দিতে হলো কেন? মানে অ্যাট এনি কস্ট বিয়ে দিয়ে দাও, অর্থাৎ যাতে জ্ঞানদানন্দিনী যে কোনো মূল্যে রবিকে নতুন বউঠানের কাছ থেকে সরিয়ে আনতে চান। তা না হলে তিনি কবি রবীন্দ্রনাথের সঙ্গে, গায়ক অভিনেতা রবীন্দ্রনাথের সঙ্গে, ভাবুক রবীন্দ্রনাথের সঙ্গে একটা 10 বছরের মেয়ের বিয়েতে এত উৎসাহিত কেন হবেন? পরিবারে তার কথার বিশেষ মূল্য আছে। কাদম্বরী যথারীতি কোনো মতামত দিলেন না। রবিকে ওরা একরকম জোর করে ওদের লোয়ার সার্কুলার রোডের বাড়িতে নিয়ে গেল। এদিকে ভবতারিণীর সঙ্গে যার বিয়ে স্থির হয়েছে, ভারতীতে 1290 সালের জ্যৈষ্ঠ সংখ্যায় লেখা কুমারী ও ছাপা সুন্দরী এই নামে একটা প্রবন্ধ প্রকাশ করল রবীন্দ্রনাথের। এর লেখা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে তার মনের অবস্থা। কি লিখছেন রবীন্দ্রনাথ? গুটিগত কবিতা লেখা ছিল, অবশেষ সম্প্রতি সেগুলো ছাপা হয়ে গেছে।
ধারণা ছিল নিজের লেখা ছাপার অক্ষরে পড়িতে বুঝি বড়ই আনন্দ হইবে, কিন্তু কই তাহা তো হইল না। সেই কাঁচা অক্ষর, কাটাকুটি, কালির দাগ দেখিলেই আমার সমস্ত কথা মনে পড়ে। কখন লিখিয়াছিলাম, কিভাবে লিখিয়াছিলাম, লিখিতে কি সুখ পাইয়াছিলাম, সমস্ত মনে পড়ে। সেই বর্ষার রাত্রি মনে পড়ে, সেই জানালার ধারটি মনে পড়ে, সেই বাগানের গাছগুলি মনে পড়ে, সেই অশ্রু জলে সিক্ত আমার প্রাণের ভাবগুলিকে মনে পড়ে। আর একজন যে আমার পাশে দাঁড়াইয়াছিল তাহাকে মনে পড়ে। সে যে আমার খাতায়, আমার কবিতার পাশে হিজিবিজি কাটিয়া দিয়াছিল, সেইটে দেখিয়া আমার চোখে জল আসে। সেই তো যথার্থ কবিতা লিখিয়াছিল, তাহার সেই অর্থপূর্ণ হিজিবিজি ছাপা হইল না, আর আমার রচিত গোটা কতক অর্থহীন হিজিবিজি ছাপা হইয়া গেল। বিয়ের কথা হয়ে গেছে, কিন্তু মনের অবস্থা এই। বিয়ে হয়ে গেল 1290-তেই, 24শে অগ্রহায়ণ, ঠাকুরবাড়ির নিয়ম অনুসারে নতুন বউয়ের নাম রাখা হলো মৃণালিনী। এবার আমরা বাংলা 1290-তে এসে উপস্থিত হয়েছি। রবীন্দ্রনাথের বিয়ে হয়ে গেছে। এইবার ছবিটা কেমন? রবীন্দ্রনাথের বিয়ে হয়ে গেছে বাংলা 1290। বিয়ের ঠিক 3 মাস পরে রবীন্দ্রনাথের নতুন কবিতার বই বেরোচ্ছে, ছবি ও গান। তাদের নতুন বউ কি দেবেন? না। কাকে দিচ্ছেন? উৎসর্গপত্রে কি লেখা আছে? গত বৎসরকার বসন্তে ফুল লইয়া এই বৎসরকার বসন্তে মালা গাঁথিলাম। তারপর লেখা আছে, যাহার নয়ন কিরণে প্রতিদিন প্রভাতে এই ফুলগুলি একটু একটু করিয়া ফুটিয়া উঠিত, তাহারই চরণে ইহাদিগকে উৎসর্গ করিলাম। তার মানে এর মধ্যে ডাইকেট্রমি আছে, মানে চরণ শব্দটা। কারণ বিবাহ সেই দূরত্ববোধ তৈরি করছে, বিবাহ সেই দূরত্ববোধ তৈরি করছে, এবং এই বিবাহ কিন্তু কাদম্বরীর মন ভেঙে হয়েছে। না, সেটাই খুব ইন্টারেস্টিং যে যদি বিবাহের দূরত্ব না থাকতো তাহলে হয়তো হাতে দেওয়ার প্রশ্ন থাকতো। একদম। এবং যাকে যিনি দিচ্ছেন তমাল, এই কাদম্বরী সেই কাদম্বরী নন। তিনি এখন অনেক রোগা হয়ে গেছেন, মলিন হয়ে গেছে রং, চোখের কোণে কালি, আঙুলে উত্তাপ নেই, শরীরে সৌরভ নেই, দুটো চোখ থেকে শুধু অনাসক্তি ঠিকরে বেরোচ্ছে। ঠিক বিয়ের পরপরই স্বাস্থ্য ফেরানোর জন্য আবার কারোয়ায় যাওয়া হয়েছিল। হাসি গল্প গান অনেক হয়েছে, শুধু স্বাস্থ্য ফেরেনি। মানে ক্লিনিক্যালি তিনি আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে। রবির বউকে জ্ঞানদানন্দিনী সরিয়ে নিয়ে গেছেন তার কাছে। 8ই বৈশাখ 1291, 1884 সাল 19 এপ্রিল, জ্যোৎস্না রাতে সরোজিনী জাহাজে পারিবারিক উৎসব হবে, তারপর জাহাজ ভাসবে পূর্ববঙ্গে বাণিজ্যিক যাতায়াত। রবি কয়েকদিন ধরেই সেই জাহাজে রয়েছে, জ্ঞানদানন্দিনীও রয়েছেন গত পরশু থেকে। জাহাজের যাবতীয় ইন্টেরিয়ার ডেকোরেশন জ্ঞানদানন্দিনীর নির্দেশে হয়েছে, কারণ কাদম্বরীর চেয়ে তাঁর রুচির উপর জ্যোতিরিন্দ্রনাথের আস্থা বেশি। আজকে তিনি ঠিক করে নিয়েছেন কাদম্বরী, আজকে তিনি মনে কোনো গ্লানি রাখবেন না। একটু একটু করে বেলা বাড়ছে, তাকে ডেকে নিয়ে যাওয়ার কথা, কেউ তাকে ডাকতে আসেনি। রবিও আসেনি, সবাই ভুলে গেছে তাকে। পাগলের মতো এক ঘর থেকে আরেক ঘরে ছুটে যাচ্ছেন তিনি। মনে পড়ছে তার রবি একটা নতুন কবিতা লিখেছে, অর্ধেক পড়েছিলেন তিনি, হেতা হতে যাও পুরাতন, হেতায় নতুন খেলা আরম্ভ হয়েছে। আমি জানি না কাদম্বরী কি ভাবছিলেন। বিশু নামে এক তাঁতিনীর কাছ থেকে অনেকখানি আফিম তিনি জোগাড় করে রেখেছিলেন, আজ তিনি কাজে লাগিয়ে দিলেন, কারণ তিনি আর আজকে কোনো গ্লানি রাখতে চান না। আজ তাকে সেই চন্দননগরের মোরান বাড়িতে পৌঁছতে হবে। কাদম্বরীর মৃত্যুর তারিখ নিয়ে সন্দেহ আছে, অন্তত 8ই বৈশাখ তার মৃত্যু হয়নি। পারিবারিক ক্যাশ বইয়ের হিসেব থেকে জানা যাচ্ছে ইংরেজ ডাক্তাররা এসেছিলেন, তখনকার দিনের 400 টাকা ভিজিট হয়েছিল।
তখনকার দিনে 400, এখন বাবা যাচ্ছে না এটা কত টাকা। তারা জমি মানুষের টানাটানি করছিল, কিন্তু রাতের বেলা ইংরেজরা বাড়িতে থাকবে না, গোড়া বাড়ি। ফলে 2জন বাঙালি ডাক্তারকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, একজন ডাক্তার নীলমাধব হালদার আর একজন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এরা 2 দিন ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। 9ই বৈশাখ রাতে বা 10ই প্রভাতে কাদম্বরী মারা যান। বর্ণকুমারীকে প্রশ্ন করে অমলভম শুনতে পেয়েছিলেন যে জ্যোতিরিন্দ্রনাথের পরনের পোশাকের পকেট থেকে জ্যোতিরিন্দ্রকে অত্যন্ত আন্তরিক ভাষায় লেখা এক বিখ্যাত অভিনেত্রীর কয়েকখানি চিঠি পান কাদম্বরী। চিঠিগুলি তাদের অন্তরঙ্গ সম্পর্কে প্রমাণ দেয়। এই অভিনেত্রী হচ্ছেন নটি বিনোদিনী। আত্মহত্যার আগে একটি চিঠিতে কাদম্বরী তার আত্মহত্যার কারণ লিখে গিয়েছিলেন, কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথের নির্দেশে সমস্ত চিঠি এবং জোড়াসাঁকোয় থাকা কাদম্বরীর যাবতীয় হস্তাক্ষরের প্রমাণ মুছে ফেলা হয়। অস্বাভাবিক মৃত্যু বলে পুলিশে খবর দেওয়া হয়েছিল, কিন্তু পোস্টমর্টেম করা হয়নি। যে জোড়াসাঁকোর বাড়ি, ঠাকুর বাড়ি, কলকাতার প্রথম 3টে বাড়ির মধ্যে একটা, বিজ্ঞান চেতনা 3টে বাড়ির মধ্যে একটা, সেই বাড়ির খবর পরের দিনের খবরের কাগজে বেরোয়নি, অপঘাতে মৃত্যুর খবর। এজন্য তৎকালীন দিনে 42 টাকা ঘুষ দেওয়া হয়েছিল। করোনার রিপোর্ট অর্থাৎ পোস্টমর্টেম রিপোর্ট যারা করেছিলেন তাদেরকে উইলসন হোটেল থেকে মদ এবং মাংস, ব্র্যান্ডি ট্যান্ডি এনে খাওয়ানো হয়েছিল। 52 টাকা খরচ করা হয়েছিল, ওই ক্যাশ বইয়ের হিসেবে সেটা লেখা আছে, মুখ চাপা দেওয়ার জন্য। হেমচন্দ্র বিদ্যারত্নের পৌরোহিত্যে নিমতলা শ্মশানের ঘি খাওয়া চন্দন কাঠের চিতায় কাদম্বরীর শরীর পুড়ে ছাই হয়ে গেল। দাহ কার্যের সোমেন্দ্রনাথ, দীপেন্দ্রনাথ, অরুণেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ অংশ নিয়েছিলেন, জ্যোতিরিন্দ্রনাথ শ্মশানে যাননি। রবীন্দ্রনাথ লিখছেন, আমার 24 বছর বয়সের সঙ্গে মৃত্যুর সময়ের সাথে যে পরিচয় হলো তাহা স্থায়ী পরিচয়। তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া। এটা খুব ইম্পর্টেন্ট লাইন। কাদম্বরীর, আমি তোকে যদি বলি তোর বয়স এখন 50-এর কাছাকাছি হয়ে গেল, তোর প্রথম প্রেম, তার সাথে তুই হয়তো তার হাতে চেপে ধরিসনি, বাট ইউ কুডন্ট ফরগেট দ্যাট হার, ইউ ক্যানট ফরগেট হার। তুই পরে 250টা প্রেম করলে পারো, 30টা বিয়ে করলেও সেটা ভুলতে পারবি না। মেবি কারণ যেহেতু সেটা প্রথম, যেহেতু সেটা প্রথম উন্মিলন, হ্যাঁ, মানে পার্সোনাল গ্রোথ, যেটা গ্রোথ। এই যে রবীন্দ্রনাথকে আমরা বলি তিনি অনেক সহ্য করেছেন, হ্যাঁ, প্রথমে মায়ের মৃত্যু দেখেছেন, তখন তার বয়স কম ছিল, মৃত্যুর গভীরতা তিনি বোঝেননি। আর যাকে খুব বেশি ভালোবাসা না যায় তার সম্বন্ধে শোকও কম হয়, শোকের গভীরতাও কম হয়। যেখানে ভালোবাসার গভীরতা কম সেখানে শোকের গভীরতাও কম। এই একটি মহিলা যাকে বালিকা থেকে, কিশোরী থেকে যুবতী হতে তিনি দেখেছেন, যার সাথে খেলেছেন, যার সাথে সময় কাটিয়েছেন, যার সাথে হৃদয়ের বিনিময় হয়েছে। আমি রঞ্জনবাবুর মতো শরীরের বিনিময় বলবো না, একদম হৃদয়ের বিনিময় হয়েছে। এবং তিনি লিখছেন পরবর্তীকালে তিনি যে রবীন্দ্রনাথ যে এতগুলো সন্তানের মৃত্যু, জামাতাদের মৃত্যু, আরো সব 14খানা মৃত্যু তো তিনি জীবনে পার করেছেন। হ্যাঁ, কিন্তু এইটা হচ্ছে তার প্রথম, এইটা হচ্ছে তার স্লগ ওভার, ফার্স্ট পাওয়ার প্লে। এবং তিনি একের পর এক মৃত্যু নিয়ে অসংখ্য কবিতা লিখছেন, এবং মৃত্যু জিনিসটাকে তাকে শেষ দিন পর্যন্ত মানে ভাবিয়েছে অ্যাজ এ থিম। না, বলছে যে এই যে পরিচয় হলো মৃত্যুর সাথে, তাহা স্থায়ী পরিচয়। তারপরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া। অর্থাৎ আমার যখন সন্তানের মৃত্যু হচ্ছে সেটার সাথে আমার এই কাদম্বরীর মৃত্যুর বেদনা এসে পরিচয়, অ্যাকোয়েন্টেন্স উইথ ডেথ আর কি। অন্য একটা জায়গায় লিখছেন অমিয় চক্রবর্তীকে, তার আকস্মিক মৃত্যুতে আমার পায়ের নিচ থেকে পৃথিবী সরে গেল, আমার আকাশ থেকে আলো নিভে গেল, আমার জগৎ
শূন্য হলো, আমার জীবনের স্বাদ চলে গেল। আচ্ছা, অন্যান্যরা কি বলছেন? রবীন্দ্রনাথ বেশ কিছুদিন হলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। একটা চিঠি পড়ছে, খুব ইন্টারেস্টিং। দেবেন্দ্রনাথ ঠাকুর ছেলেকে লিখছেন, জ্যোতিরিন্দ্রনাথ ভেঙে ভেঙে চুরমার হয়ে গেছিলেন, এবং তার তো একটা সেন্স অফ গিল্ট ছিল। জ্যোতিরিন্দ্রনাথকে লিখছেন দেবেন্দ্রনাথ, আমি তোমার পত্র পড়িয়া অত্যন্ত উদ্বিগ্ন হইলাম যে তোমার শরীর অসুস্থ ও দুর্বল হইয়া পড়িয়াছে, মাথার কাছে মধ্যে এক প্রকার কষ্ট ও বুক ধরপড় করে, তুমি একেবারে পুষ্টিকর আহার ছাড়িয়া দিয়েছ, মৎস্য মাংস আহার না করিলে তোমার শরীর পুষ্ট হইবে না, তুমি নীলমাধব ডাক্তারকে জিজ্ঞাসা করিয়া এ বিষয়ে যাহা বিধান পাও তদনুসারে চলো, এই আমার পরামর্শ উপদেশ। যখন তিনি মারা যান কাদম্বরী 25, তো তাহলে ওনার বয়স ছিল 35। ওনার মতো সফল পুরুষের ক্ষেত্রে 35 কোনো বয়স নয়। তিনি চাইলে 35খানা বিয়ে করতে পারতেন, কিন্তু সারা জীবনে উনি আর কখনো বিয়ে করেননি। তমাল যে ভদ্রলোকের প্রতিভার স্বর্ণরথ 10 দিকে ছুটতে চাইতো, হ্যাঁ, এই মৃত্যুর পরে জ্যোতিরিন্দ্রনাথ আর কখনো কোনো মৌলিক লেখা লিখতে পারেননি। হ্যাঁ, সারা জীবন অনুবাদ করে কাটিয়েছেন তিনি। মানে এক অর্থে তার জীবন আর কি, তিনিও এক অর্থে আত্মহত্যা করলেন। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার যে পরিণতি ভবিষ্যতে, টেগর হিল বলে যেটা, সেটা তো আমি প্রসঙ্গে আসবো। অক্ষয় চৌধুরী জ্যোতিরিন্দ্রনাথের এই যে উদাসীন্যতা স্ত্রীর প্রতি, এটাকে একটা ছোট্ট করে ধরে রেখেছিলেন অভিমানিনী নির্ঝরিণী কবিতায়। অক্ষয় চৌধুরী কি লিখছেন? রাখিতে তাহার মন প্রতিক্ষণে সযতন, হাসে হাসি কাঁদে কাঁদি, মানে এটা করতে হতো কাদম্বরীকে, মন রেখে যাই, মরমে মরমে ঢাকি তাহারই সম্মান রাখি, নিজের নিজস্ব ভুলে তাহারে ধেয়াই, কিন্তু সে তো আমাপানে ফিরেও না চায়। এইবার যখন আত্মহত্যা করলেন, সেই সাধের আসনের কবি মনে আছে বিহারী লাল কি ভাষায় লিখলেন জানিস? এই ভাষায়, জ্যোতিরিন্দ্রনাথকে উদ্দেশ্য করে লিখছেন, জন্য কাদম্বরীর জন্য। আজিমা কিসের তরে হাসি নাই বিম্বাধরে, মলিন বিষণ্ণমুখী নেত্রে কেন জল, ভালো মানুষের ভালে সুখ নাই কোনো কালে, কঠোর নিয়তি আরো কতই কাঁদাবি বল, এসো না ধরায় আর এসো না ধরায়, পুরুষ কিম্ভূতমতি চেনে না তোমায়, মন প্রাণ যৌবন কি দিয়া পাইবে মন, পশুর মতন এরা নিতুই নতুন চায়, এসো না ধরায়, সরল হৃদয় লুটি, ভালো করে শব্দগুলো শোন, সরল হৃদয় লুটি এ ফুলে ও ফুলে ছুটি, ভ্রমর কলঙ্ক কালো উড়িয়া বেড়ায়, গুনগুন রবে ওর বিষাক্ত মদের ঘোর, ও নহে কাহারও পতি, কেন গো দাঁড়ায় সতী, যাও মা অমরাবতী, এসো না ধরায় আর এসো না ধরায়। ইন্টারেস্টিং। এবং জ্যোতিরিন্দ্রনাথ শেষ জীবনে এর জন্য নিজেকে একটা শাস্তি দেওয়ার মতো করে তিনি প্রায় নির্বাসনে ছিলেন। এবং রবীন্দ্রনাথও কিন্তু জ্যোতিরিন্দ্রনাথকে একেবারেই ক্ষমা করতে পারেননি, কারণ শেষ জীবনে আমরা দেখি যে জ্যোতি দাদা বলতে মানে কি বলবো, তার সম্পর্কটা একদম মানে তার রোল মডেল, তার প্রতি ওই সময় তার উদাসীন্য। এই যে রবীন্দ্রনাথের এই যে 22 বছরের শোক বা 23 বছরের শোক, এটা রবীন্দ্রনাথকে 74 বছর বয়স পর্যন্ত তাড়া করে বেরিয়েছে। তিনি স্মৃতি সহবাস করতে 74 বছর বয়সে রবীন্দ্রনাথ, যখন ভাব বুড়ো মানুষ, 74 বছর বয়সে রবীন্দ্রনাথ নৌকা করে মোরান সাহেবের বাগান বাড়ি তখন ভেঙে গেছে, পাশে একটা বাড়িতে ভাড়া নিয়ে স্মৃতির সঙ্গে সহবাস করছেন। শেষ জীবনে প্ল্যান চেটে তিনি কাদম্বরীকে ডাকছেন। আর কি কি লেখা, আমি তোকে কিছু কিছু শোনাচ্ছি, দর্শকদেরও আমি কিছু কিছু শুনতে বলছি। রবীন্দ্রনাথের ঠিক মারা যাওয়ার, কাদম্বরী মারা যাওয়ার পরের বছর পুষ্পাঞ্জলি নামে একটা লেখা বেরোলো রবীন্দ্রনাথের।
হে জগতের বিস্মৃত আমার চিরস্মৃত, আগে যেমন তোমাকে গান শোনাইতাম এখন তোমাকে শোনাতে পারি না কেন? এসব লেখা যে আমি তোমার জন্য লিখিতেছি, পাছে তুমি আমার কণ্ঠস্বর ভুলিয়া যাও। অনন্তের পথে চলিতে চলিতে যখন তৈবার তোমাতে আমাতে দেখা হইবে, তখন পাছে যদি তুমি আমাকে চিনিতে না পারো, তাই প্রতিদিন তোমাকে স্মরণ করিয়া আমার এই কথাগুলি তোমাকে বলিতেছি। তুমি কি শুনিতেছ না? আমাকে যাহারা চেনে সকলে তো আমার নাম ধরিয়া ডাকে, কিন্তু তারা সকলেই এক ব্যক্তিকে ডাকে না, এক একজনে আমার এক এক অংশকে ডাকে মাত্র। আমার যে গেছে সে আমাকে কতদিন হইতে জানিত, আমাকে কত প্রভাতে, কত দ্বীপ্রহরে, কত সন্ধ্যাবেলায় সে দেখিয়াছে, কত বসন্তে, কত বর্ষায়, কত শরতে আমি তাহার কাছে ছিলাম। সে আমাকে কত স্নেহ করিয়াছে, আমার সঙ্গে কত খেলা করিয়াছে। যে আমি কে সে জানিত, সে সেই 17 বৎসরের খেলাধুলা, 17 বৎসরের সুখ দুঃখ, 17 বৎসরের বসন্ত বর্ষা, ইহাকে সে ছাড়া কেহ জানিত না, কেহ জানে না। এই একটা মৃত্যুকে সারা জীবন বুকে বয়ে নিয়ে বেরিয়েছিল রবীন্দ্রনাথ। 1292 সাল, 1 বছর পর আত্মহত্যা যে হয়েছিল, যে ঘরে, সে ঘর সম্বন্ধে একটা লেখা লিখেছিলেন। জ্ঞানদানন্দিনী ছিলেন তার সম্পাদক, বালক বলে একটা প্রবন্ধের নাম ছিল রুদ্ধদ্বার। এই গৃহের মধ্যে যে সকল স্নেহ প্রেমের লীলা হইয়া গেছে, সেই স্নেহ প্রেমের উপর সহসা কপাট পড়িয়া গেছে। এই নিস্তব্ধ গৃহের বাহিরে দাঁড়াইয়া আমি তাহাদের ক্রন্দন শুনিতেছি। এ ঘর বিধবা, একজন কে ছিল, সে গেছে, সে হইতে এই গৃহের দ্বার রুদ্ধ। সেই অবধি এখানে যেন মৃত্যুরও মৃত্যু হইয়াছে। সকলেরই এমন একজন আছে যে মরিলে পৃথিবীর আর সকলে মরিয়া যায়, পৃথিবীতে আর দ্বিতীয় মৃত্যু থাকে না। এই রবীন্দ্রনাথ পাগলের মতো ছিলেন। কিন্তু তুই যদি আমাকে শেষ করতে বলিস, আমি তোকে শেষ করব এই বলে রবীন্দ্রনাথ কি এতেই গুটিয়ে গেলেন? না, এতে গুটিয়ে গেলেন না। শুনতে খারাপ লাগবে, ততদিনে রবীন্দ্রনাথের আমি তৈরি হয়ে গেছে। কাদম্বরীর স্নেহ, কাদম্বরীর প্রেম, কাদম্বরীর সাহচর্য, কাদম্বরীর ভরসা, কাদম্বরীর ম্যাজিক, কাদম্বরীর ম্যাগনেট, কাদম্বরীর সব কিছু তাকে একটা সোনার খাঁচার মধ্যে রেখেছিল। কাদম্বরীর মৃত্যু সেই সোনার খাঁচার দরজা খুলে দেয়। কাদম্বরীর মৃত্যুকে একটা চৌকাঠের মতো পার করে রবীন্দ্রনাথ অ্যাডাল্ট হয়ে বাইরে বেরোলেন। এইবার তিনি গম কি খাজানা ইধার ভি হ্যায় উধার ভি, এবার বলা যায় পরিণত হওয়া। অনেকখানি কালি এখানে রাখতে পারার মতো যে দোয়াত, মন ডোবাবো আর লিখবো, এইটার জন্য, রবীন্দ্রনাথের মুক্তির জন্য এতখানি মৃত্যুর দরকার ছিল। এভরি ড্রাইভার নিডস এ স্প্রিং বোর্ড। আমি লেখা শেষ করেছিলাম যে কথা বলে, সেই কথা বলেই আমি তোর সাথে আলোচনা শেষ করতে চাই। আমি শেষ করেছিলাম এই বলে, রবীন্দ্রনাথের প্রথমে একটা রবীন্দ্রনাথের উক্তি পড়ি। রবীন্দ্রনাথ লিখছেন যে যাহাকে ধরিয়াছিলাম তাহাকে ছাড়িতেই হইল। এইটাকে ক্ষতির দিক থেকে দেখিয়া যেমন বেদনা পাইলাম, তেমনি মুক্তির দিক দিয়া দেখিয়া একটা উদার শান্তি বোধ করিলাম। সংসারের বিশ্বব্যাপী অতি বিপুল ভার জীবন মৃত্যুর হরণ পূরণে আপনাকে আপনি সহজেই নিয়মিত করিয়া চারিদিকে কেবলই প্রবাহিত হইয়া চলি। বিপুল তরঙ্গ যার থেকে আসে, এই কথাটা আশ্চর্য নূতন সত্যের মতো আমি সেই দিন যেন প্রথম উপলব্ধি করিয়াছিলাম। তো বিপুল তরঙ্গরে লিখবার আগে একটা কাদম্বরী মৃত্যু দরকার হয়। সেজন্য আমি এভাবে কনক্লুড করছি আমার বক্তব্য, আমার লেখাও আমি এভাবে কনক্লুড করেছি যে রবীন্দ্রনাথ ও কাদম্বরীর মধ্যে নিছক আত্মীয়তার বাইরেও কিছু গভীর সম্পর্কের রসায়ন ছিল, কিন্তু আমরা সে সম্পর্কের কোনো নাম দেব না, কারণ এক চিলতে রোদ্দুরের কোনো নাম নেই, এক ছাট বৃষ্টির
কোনো নাম হয় না, একটা দমকা বাতাসও নামবিহীন। তাকে স্নেহ, মায়া, বিশ্বাস, প্রেম যে কোনো নামে ডাকলে সে সীমাবদ্ধ হয়ে পড়বে, খাটো হবে, সংকুচিত হবে, সাধারণ হবে। রবীন্দ্রনাথ ঠিকই বলেছিলেন, মূর্তিকে বিশ্লেষণ করতে গেলে কেবল মাটি পাওয়া যায়, শিল্পীর আনন্দকে পাওয়া যায় না। তাই আমরা এবং এই কথাটা মেনে নিই তমাল, যে মানুষের কেবল একটি মাত্র ধন আছে, আপনার ধন আছে, তা হলো দুঃখ, তার নিজস্ব অর্জন। সেই দুঃখকে আমরা দুর্বলতা বশত খর্ব করব না, অস্বীকার করব না। দুঃখের দ্বারাই আনন্দকে আমরা বড় করে আর মঙ্গলকে সত্য বলে জানব। এবং এই দুঃখের সাবলিমেশন রবীন্দ্রনাথের কবিতা, দুঃখের সাবলিমেশন, মম দুঃখের সাধন। এবং আমরা যে আলোচনার মধ্যে দিয়ে আজকে গেলাম তাতে আমি খুব কম বলেছি, সৈকতদা সম্পূর্ণটায় তাকে যেটুকু স্পেস তার দরকার ছিল। এবং আমাদের এই হ্যাঁ খুবই ভালো লাগছে যে এই বৃত্তটা সম্পূর্ণ করা গেল। তোমাকে অনেক ধন্যবাদ জানাই। না, ধন্যবাদ কিছু নেই। এবং অনুষ্ঠানটি আশা করি যারা দর্শক, একটু চাই যে এই প্রেমটার গভীরতাটা একটু সকলে বুঝুন। একদম এটাকে দুপুর ঠাকুর বানিয়ে ফেলবেন না, যার সময়ের সাথে সাথে একদম একদম হয়ে যাচ্ছে। একদম একদম ঠিক আছে, সকলকে নমস্কার। ঠিক আছে, নমস্কার।